হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সুগার এবং ইথানল সেক্টর নিয়ে। কেননা সরকার এই সেক্টর নিয়ে বর্তমানে একটা অ্যানাউন্সমেন্ট করেছে। সেই অ্যানাউন্সমেন্টটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। এর ফলে রেলওয়ে, ডিফেন্স এবং রিনিউয়েবল এনার্জির পরে যদি কোনো সেক্টরে সবথেকে বেশি মাল্টিপ্যাগার রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে এই সুগার এবং ইথানল সেক্টর। রেলওয়ে, ডিফেন্স এবং রিনিউয়েবল এনার্জি সেক্টরে একটা বড় রিটার্ন অলরেডি দিয়েছে, কিন্তু এই সুগার এবং ইথানল সেক্টর এখনও পর্যন্ত সেরকম রিটার্ন দেয়নি যেই রিটার্নটা আশা করা হয়েছিল। কেননা সরকার এই সেক্টরের উপর একটা রেস্ট্রিকশন বা ব্যান লাগিয়ে রেখেছিল, কিন্তু অক্টোবর নভেম্বরের পরে সেই সমস্ত রেস্ট্রিকশনগুলি সরকার তুলে নেওয়ার ঘোষণা করেছে। তাই এই সেক্টরে একটা বড় রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। সমস্ত বিষয় আপনাদের সাথে আমি তুলে ধরব এবং কি সেই নিউজটা সেটা আমি কভার করব, এবং এর ফলে যে কোম্পানিগুলির মধ্যে সবথেকে বেশি বাইং এবং রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে সেই কোম্পানিগুলো নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলে দিই, বাই বা সেল বা হোল্ড রিকমেন্ড হিসাবে নেবে না, আমি আপনাদের ইনফরমেশন প্রোভাইড করব, তারপর আপনারা নিজস্ব অ্যানালাইসিসের মাধ্যমেই বাই বা সেলিং করবেন। তার আগে যদি আমরা আজকে সুগার কোম্পানিগুলোর পারফরমেন্সের দিকে তাকাই, তাহলে দেখব যে ইআইডি পেরি আজকে 3.4% রিটার্ন দিয়েছে, বলরামপুর চিনি 6%-এর উপরে রিটার্ন, রেনুকা সুগার দিয়েছে 10%-এর উপর রিটার্ন, ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং 1%, বাজাজ হিন্দুস্তান সুগার 8.5%-এর কাছাকাছি রিটার্ন, বান্নানিয়ার ডালমিয়া সুগার দিয়েছে 4%-এর উপর। অর্থাৎ সমস্ত সুগার কোম্পানি আজকে একটা বাম্পার রিটার্ন দিয়েছে। তো কী কারণে রিটার্ন দিয়েছে সেই কারণটি চলুন আমরা একটু দেখি। কারণটি হচ্ছে সুগার স্টকস র্যালি অ্যাজ এ গভর্নমেন্ট মুলস এমএসপি ইথানল প্রাইস হাইক। অর্থাৎ গভর্নমেন্ট সুগারের উপর এমএসপি এবং ইথানলের যে প্রাইস আছে সেটাকে বাড়ানোর ঘোষণা করেছে। দ্য সুগার ইন্ডাস্ট্রি ইজ দ্য সুইট spot as the food minister says government is considering lifting sugar export ban and may also hike minimum supplying price for sugar. সুগারের উপর যে এক্সপোর্টের উপর ব্যান করা হয়েছে সেই ব্যানের উপর সরকার চিন্তা ভাবনা করছে তুলে নেওয়ার, এবং সুগারের উপর যে মিনিমাম এমএসপি রয়েছে সেই এমএসপিকেও বাড়ানোর ঘোষণা করছে। তাছাড়া যে ইথানল রয়েছে সেই ইথানলের প্রাইসকেও সরকার বাড়ানোর চিন্তা ভাবনা করছে। এর ফলে আজকে সুগার কোম্পানিগুলির মধ্যে একটা বড় বাইং এসেছে। ফুড মিনিস্টার প্রহ্লাদ যোশী হ্যাজ hinted that the government may soon as the ban on sugar export. A final decision will be taken after the estimated for sugarcane output and sugar stock for the next season. যে আমাদের যে ফুড মিনিস্টার রয়েছে প্রহ্লাদ যোশী, তিনি বলছেন যে আমরা সুগারের উপর যে এক্সপোর্ট ব্যান করে রেখেছি সেই এক্সপোর্ট ব্যানকে আমরা তুলে নেওয়ার চিন্তা ভাবনা করছি, এবং সুগারের প্রাইসকেও আমরা বাড়াবো, কিন্তু আমরা সেটা করব তখনই যখন দেখব যে আগামী বছর কীরকম সুগার সেক্টর উৎপাদন আসে। অর্থাৎ আগামী বছরই চিন্তা ভাবনা করবে সরকার এই সেক্টর উপর যে এক্সপোর্ট ব্যান করেছে সেটা তুলে নেবে। সেটা তখনই সম্ভব যখন এই আউটপুট ভালো আসবে এই সেক্টরে, অর্থাৎ উৎপাদন বাড়বে। যদি সুগার সেক্টর উৎপাদন না বাড়ে তাহলে হয়তো যে ব্যান করে রাখা ছিল সেটা তুলবে না। যদি উৎপাদন বেড়ে যায় সুগারের, তাহলে সরকার এই সেক্টরের উপর ব্যান তুলে নেবে, অন্তত এক্সপোর্টের উপর কমসে কম। গত বছর আমরা দেখেছি যে সুগারের যে প্রোডাকশন ছিল সেটা কম ছিল এক্সপেকটেশনের থেকে। দ্য মিনিস্টার অলসো সেড দ্য গভর্নমেন্ট ওয়াজ কনসিডারিং রাইজিং দ্য প্রাইস অফ ইথানল। প্রহ্লাদ যোশীজি আরও বলছেন যে গভর্নমেন্ট চিন্তা ভাবনা করছে যে ইথানলের উপর যে প্রাইস রয়েছে সেই ইথানলের প্রাইসকেও সরকার বাড়াবে। এমএসপি যে রয়েছে সেই এমএসপি গত 2019 থেকে বাড়ানো হয়নি, অর্থাৎ গত 2019 থেকেই এমএসপি 31 টাকা করে রেখেছে। এই 31 টাকাকেই সরকার বাড়ানোর চিন্তা ভাবনা করছে। ইন্ডাস্ট্রি আশা করছে যে এই এমএসপি 31 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা করা হবে, কিন্তু সুগার কোম্পানিগুলি ডিমান্ড করছে যে 45 টাকা হবে এই এমএসপি। যদি এমএসপি 45 টাকা হয় তাহলে বুঝতেই পারছেন এই সেক্টরে কীরকম একটা বুল রান আসতে চলেছে। তাই আপনারা অবশ্যই এই সেক্টরের কোম্পানিগুলির উপর তীক্ষ্ণ নজর বজায় রাখেন, কেননা ডিফেন্স, রেলওয়ে এবং রিনিউয়েবল সেক্টরের পর যদি সবথেকে বড় রিটার্ন দিতে পারে সরকার এই ঘোষণার পর, সেটা হচ্ছে এই সুগার সেক্টর এবং ইথানল সেক্টরই।
তাহলে চলেন আমি আপনাদের কাছে কিছু কোম্পানি তুলে ধরার চেষ্টা করছি যেগুলো আপনারা অবশ্যই অ্যানালাইসিস করে এর উপর বাই সেলিং করতে পারেন, কিন্তু রিকমেন্ডেড হিসাবে নেবেন না। সবার আগে যদি আমরা ডালমিয়া ভারত সুগার দেখি তাহলে দেখব কোম্পানিতে এই ঘোষণার পরে আজকে মোটামুটি 4% একটা বাম্পার রিটার্ন এসেছে, কিন্তু এই রিটার্নটা একটা সময় একটা ভালো ছিল, পরে অবশ্য প্রফিট বুকিং হয়েছে। যদি কোম্পানির 5 দিনের পারফরমেন্স দেখি তাহলে মাত্র 2%, এক মাসে যদি দেখি 28%, 6 মাসে যদি দেখি কোম্পানি 50% একটা রিটার্ন দিয়েছে, এক বছরে যদি দেখি কোম্পানিতে মাত্র 19%, 5 বছরে যদি দেখি কোম্পানিতে 487% একটা ভালো রিটার্ন দিয়েছে। অর্থাৎ কোম্পানি লম্বা একটা কনসলিডেট ফেজের মধ্যে আটকে আছে 2019 থেকে, কেননা 2019-এর পরে এমএসপি সুগার সেক্টরের উপর বাড়ানোই হয়নি। তাই সরকারের এই ঘোষণার পর অবশ্যই এই কোম্পানিতে একটা বাইং আসতে পারে। কোম্পানি যদি একটু ফান্ডামেন্টাল দেখি তাহলে কোম্পানি মাত্র 4,000 কোটি টাকার মার্কেট ক্যাপ, কোম্পানির স্টক পি 16 আছে, যেটা সব থেকে বেশি অ্যাট্রাকটিভ। বুক ভ্যালু 362 রয়েছে, অর্থাৎ কারেন্ট প্রাইস এবং বুক ভ্যালু প্রায় কাছাকাছি রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 9, রিটার্ন অন ইকুইটি 8 পয়েন্ট, আর ফেস ভ্যালু 10 রয়েছে। আর কোম্পানির কাছে সব থেকে বেশি হোল্ডিং রয়েছে, অর্থাৎ প্রোমোটার হোল্ডিং রয়েছে কোম্পানির কাছে 74%, যেটা কোম্পানির জন্য এবং শেয়ার হোল্ডারের জন্য একটা ভালো সাইন। ইন্ডাস্ট্রি পি 17 রয়েছে, আর এই কোম্পানির পি রেশিও 16, অর্থাৎ ইন্ডাস্ট্রি পি এর নিচে এই কোম্পানির পি রেশিও রয়েছে। অর্থাৎ ফান্ডামেন্টাল দেখতে গেলে কোম্পানি স্ট্রং রয়েছে। যদি কোম্পানি একটু পারফরমেন্স দিকে তাকায় তাহলে দেখব কোম্পানি বর্তমানে 55 কোটি টাকার প্রফিট জেনারেট করছে। আগের কোয়ার্টারে ছিল কোম্পানির 91 কোটি টাকার প্রফিট, তার আগে 65 কোটি টাকার প্রফিট। তার আগে কোম্পানি ধীরে ধীরে অর্থাৎ প্রফিট করার চেষ্টা করছে। গত 2 কোয়ার্টার থেকে একটু প্রফিট কমেছে, আশা করা যাচ্ছে যে ডিসেম্বরের কোয়ার্টারে এই কোম্পানি প্রফিট একটু বাড়বে। কোম্পানির কাছে 1430 কোটি টাকার বোরোইং রয়েছে এবং 2916 কোটি টাকার রিজার্ভও রয়েছে। পরের যে কোম্পানি নিয়ে আলোচনা সেটা হচ্ছে বলরামপুর চিনি। এই কোম্পানিটা আজকে 6.5%-এর উপরে রিটার্ন দিয়েছে। কোম্পানি 5 দিনের পারফরমেন্সে 9%, এক মাসে কোম্পানি 14%, 6 মাসে কোম্পানি 80%-এর উপর একটা ভালো রিটার্ন দিয়েছে। এক বছরে যদি দেখি তাহলে 46% এবং 5 বছরের পারফরমেন্স যদি দেখি কোম্পানি 300% একটা বাম্পার রিটার্ন দিয়েছে। প্রত্যেকটা কোম্পানি সেম ক্যাটাগরিতে রয়েছে, একটা কনসলিডেট ফেজের মধ্যে আটকে আছে 2019-এর পর থেকেই এই লেভেলে আটকে আছে। কিন্তু এই ঘোষণার পরে কোম্পানিতে একটা ভালো বাইং আসবে এবং কোম্পানির পারফরমেন্স এবং রেভিনিউ সবই বাড়বে। এই কোম্পানির যদি আমরা একটু ফান্ডামেন্টাল দেখি তাহলে দেখব কোম্পানির 13,000 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে, অর্থাৎ একটু বড় মার্কেট ক্যাপ অন্যান্য কোম্পানির থেকে। যদি স্টক পি দেখি 24 হয়েছে, খুব ভালো একটা পজিশনে রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 13, রিটার্ন অন ইকুইটিও রয়েছে 13, আর ডেট টু ইকুইটি 1-এর নিচে রয়েছে। ইপিএস বাম্পার 26 পয়েন্ট রয়েছে এবং ডেপ্ট কোম্পানি রয়েছে 2909 কোটি টাকা, অর্থাৎ লোন কোম্পানি রয়েছে। আর কোম্পানির প্রোমোটার হোল্ডিংয়ের দিকে যদি তাকাই তাহলে দেখব কোম্পানির প্রোমোটার হোল্ডিং 42%-এর উপরে, অর্থাৎ 43%-এর কাছাকাছি। বলরামপুর চিনি কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে। এই কোম্পানির প্রতিও আপনারা নজর রাখতে পারেন। তারপরে যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্রী রেণুকা সুগার লিমিটেড। এই কোম্পানিটির প্রাইস 52 টাকা হলেও কিন্তু এর মার্কেট প্রাইস অন্যান্য কোম্পানির থেকে বেশি। আজকে এই কোম্পানিতে 9.5%-এর কাছাকাছি একটা ভালো রিটার্ন দিয়েছে। এক মাসের রিটার্ন যদি দেখি 12%, 6 মাসের রিটার্ন দেখি 31%, এক বছরের রিটার্ন দেখি এক বছরে কোনো রিটার্ন দেয়নি, অর্থাৎ 5% নেগেটিভ দেখাচ্ছে। তার মানে এই কোম্পানিটি আগামী সময় একটা বড় রিটার্ন দেওয়ার জন্য তৈরি হচ্ছে ধীরে ধীরে এই ঘোষণার পরে। 5 বছরে যদি দেখি 5 বছর একটা বাম্পার রিটার্ন দিয়েছে, প্রায় 650%-এর একটা রিটার্ন দিয়েছে। অন্যান্য কোম্পানিগুলি যেখানে 200-300%, সেখানে শ্রী রেণুকা সুগার 650% রিটার্ন দিয়েছে। অর্থাৎ কোম্পানি 1 বছর ধরে যদিও রিটার্ন দিচ্ছে না, এখানে আটকে আছে, কিন্তু সরকারের এই পলিসির কারণে এই কোম্পানিটি একটা বড় রিটার্ন দিবে এটা আশা করা যাচ্ছে। কোম্পানি যদি আমরা মার্কেট ক্যাপ দেখি তাহলে 11,000 কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে। আর কোম্পানি যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 10 রয়েছে, রিটার্ন অন ইকুইটি এখনো নেই। অর্থাৎ ফান্ডামেন্টাল এই কোম্পানির খুব একটা স্ট্রং না। যদি কোম্পানির ডেপ দেখি তাহলে 5,000 কোটি টাকার ডেপ রয়েছে, ইপিএস মাইনাসে রয়েছে, অর্থাৎ কোম্পানি প্রফিটেবল না, কোম্পানি এখনো লসেই চলছে। কোম্পানি যদি আমরা নেট প্রফিটের দিকে তাকাই তাহলে দেখব কোম্পানির নেট প্রফিট মাইনাস 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 মাইনাস, অর্থাৎ কোম্পানি এখনও প্রফিট করতে পারেনি, ধীরে 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 মাইনাস বেড়েই চলছে। এর জন্য কোম্পানিতে গত 1 বছর থেকে কোনো রিটার্ন আসেনি।
কিন্তু আশা করা যাচ্ছে এই কোম্পানিটাকে বড় রিটার্ন দেবে। আর এই কোম্পানিটি হচ্ছে রিটেল ইনভেস্টারদের সব থেকে ফেভারিট, কারণ দাম মাত্র 50 টাকার কাছাকাছি। আর যেখানে দাম কম সেখানে রিটেল ইনভেস্টার বেশি বেশি করে বাইং করে। কিন্তু এটা সঠিক পদ্ধতি না বাইং করার। বাইং করার জন্য অবশ্যই কোম্পানির ফান্ডামেন্টাল এবং গ্রোথের উপর নির্ভর করতে হয়। কোম্পানির যদি আমরা রিজার্ভ দেখি তাহলে 1651 কোটি টাকার মাইনাসে রয়েছে রিজার্ভ। বোরোইং যদি দেখি 5794 কোটি টাকার বোরোইং রয়েছে, অর্থাৎ লোন প্রচুর নিয়ে রেখেছে কোম্পানি। তার জন্য কোম্পানিতে নেট প্রফিট নেগেটিভ, কারণ ট্যাক্স দিতে দিতে কোম্পানির সব প্রফিট চলে যায়। কোম্পানির যদি আমরা একটু শেয়ার হোল্ডিং দেখি, শেয়ার হোল্ডিং যদিও একটু বেশি রয়েছে, 62%-এর উপরে শেয়ার হোল্ডিং রয়েছে প্রমোটারদের কাছে। এফআইএস এখানে 3.4% রয়েছে, আর ডিআইএস এখানে একটা ভালো পজিশন নিয়ে রেখেছে 10%-এর উপরে। অর্থাৎ ডিআইএস এবং এফআইএস এখানে একটু ভরসা রাখছে এই কোম্পানির উপর যে আগামী সময় এই কোম্পানিটি একটা ভালো রিটার্ন দিবে। এরপরে যে কোম্পানিটি আলোচনা করবো সেটা হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রি। এই কোম্পানিটাও আজকে 6.5%-এর কাছাকাছি একটা রিটার্ন দিয়েছে। এক মাসের রিটার্ন যদি দেখি এখানে 7% রিটার্ন দিয়েছে। 6 মাসে যদি দেখি মোটামুটি 48% রিটার্ন। এক বছরে যদি দেখি কোম্পানিতে 36% রিটার্ন। 5 বছরে যদি দেখি কোম্পানিতে একটা ভালো ডিসেন্ট একটা রিটার্ন দিয়েছে 587%। অর্থাৎ এই সেক্টরের উপর ব্যান লাগানো সত্ত্বেও গত 5 বছর থেকে কোম্পানি এত সুন্দর একটা রিটার্ন দিয়েছে। তাহলে এই ব্যান তুলে নেওয়ার পরে এই কোম্পানিগুলি কতটা ভাগবে সেটা বোঝাই যাচ্ছে। এই কোম্পানির যদি একটু ফান্ডামেন্টালের দিকে তাকাই তাহলে দেখবো 14,000 কোটি টাকার মার্কেট ক্যাপ রেখে আছে। কোম্পানির স্টক পি 51 রয়েছে, একটু বেশি। কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে, অন্যান্য কোম্পানিগুলিকে দেখলাম কোনো ডিভিডেন্ড দেয়নি, আর এই কোম্পানিটা ডিভিডেন্ড দিচ্ছে। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 29, রিটার্ন অন ইকুইটি 23% রয়েছে। ডেপ টু ইকুইটি অনেক কম, 1%-এর থেকে অনেক অনেক কম। কোম্পানির কাছে হালকা পরিমাণে ডেপ্থ রয়েছে, 169 কোটি টাকার ডেপ্থ রয়েছে। প্রমোটার হোল্ডিং একটু কম রয়েছে, 32%। অর্থাৎ এই কোম্পানিটি ফান্ডামেন্টালি খুবই স্ট্রং। অন্যান্য যে কোম্পানিগুলি দেখলাম তাদের থেকে সব থেকে বেশি স্ট্রং হচ্ছে এই কোম্পানিটি। কোম্পানি যদি আমরা একটু পারফরমেন্স দেখি তাহলে কোম্পানিতে জুন কোয়ার্টারে 84 কোটি টাকার প্রফিট করেছে, তার আগে 92 কোটি, তার আগে 70 কোটি। এক বছর আগে যদি দেখি 59 কোটি টাকার প্রফিট করেছে। অর্থাৎ কোম্পানি প্রফিটেবল কোম্পানি। ধীরে ধীরে কোম্পানি তার প্রফিট মার্জিন বাড়াচ্ছে। কোম্পানিতে 1238 কোটি টাকার রিজার্ভ রয়েছে, হালকা পরিমাণে বোরিংয়ে রয়েছে 169 কোটি টাকার বোরিং। তার আগের কোয়ার্টার 42 কোটি টাকা ছিল, কিন্তু একটু বাড়িয়েছে তার লোন। এইখানে যদি দেখি প্রমোটার হোল্ডিং তাহলে 32%। আর সব থেকে বেশি এই কোম্পানিতে এফআইএস রয়েছে 18.55%, ডিআইএস রয়েছে 16.65। অর্থাৎ এখানে ডিআইএস, এফআইএস এবং প্রমোটার একটা ভালো হোল্ডিং নিয়ে বসে আছে, কেননা এই কোম্পানিটি ফান্ডামেন্টাল একটা স্ট্রং কোম্পানি। তাই এই কোম্পানিটির উপরও আপনারা অবশ্যই নজর রাখতে পারেন। তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট যে কোম্পানিটি আলোচনা করে সেটা হচ্ছে বান্নারি আমান সুগারস। এই কোম্পানিটাও আজকে একটা প্রথম দিকে ভালো রিটার্ন দিয়েছিল এখান থেকে, তারপর একটু প্রফিট বুকিং হয়েছে। যদিও আমি যে সময় ভিডিও বানাচ্ছি তখন 2%-এর কাছাকাছি একটা রিটার্ন এসেছে। এই কোম্পানি যদি এক মাসের পারফরমেন্স দেখি তাহলে 18%, 6 মাসে যদি দেখি 57%, এক বছরে যদি দেখি তাহলে 38%, 5 বছরে যদি দেখি কোম্পানি 211%। অর্থাৎ যদি সুগার কোম্পানিগুলি দেখি প্রত্যেকটা কোম্পানি সেম চার্ট প্যাটার্ন। প্রত্যেকটা কোম্পানি যেইভাবে রিটার্ন দিয়েছে হালকা উপর নিচে হতে পারে, কিন্তু সেম চার্ট প্যাটার্নে এগোচ্ছে। কেন? কোম্পানিগুলির উপর সরকার ব্যান লাগিয়ে রেখেছে। গত 5 বছর থেকে এমএসপি বাড়াচ্ছে না, কিন্তু সরকার যে এখন যে পলিসি নিয়ে আসতে চলেছে সেই পলিসির ফলে এই কোম্পানিগুলির দিন পরিবর্তন হবে, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। কোম্পানি যদি একটু ফান্ডামেন্টালে দিয়ে থাকে, যদি একটু ছোট কোম্পানি 4,500 কোটি টাকার কোম্পানি মার্কেট প্রাইস একটু বেশি, 3,645 টাকার মার্কেট প্রাইস এখন। আর পি রেশিও 31 রয়েছে, ঠিকই আছে, খুব একটা খারাপ না। ডিভিডেন্ডও দিচ্ছে কোম্পানি। আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 11, রিটার্ন অন ইকুইটি 9 রয়েছে, ফেস ভ্যালু 10 রয়েছে। অর্থাৎ কোম্পানি এখন স্প্লিট দেয়নি, কিন্তু এই কোম্পানি যদি 1:10 অনুপাতে স্প্লিট দেয় তাহলে কোম্পানির প্রাইস হয়ে যাবে 364 টাকা, অর্থাৎ তুলনামূলকভাবে কমই রয়েছে। তো সেদিক থেকে যদি দেখি তাহলে কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রংই রয়েছে। ইপিএস দেখো, ইপিএস অন্যান্য কোম্পানি থেকে অনেক বেশি, 116 টাকা ইপিএস রয়েছে। তাহলে চলো একটু পারফরমেন্স দেখি কোম্পানির জুন কোয়ার্টারে কোম্পানি 6 কোটি টাকার প্রফিট করেছে, তার আগের কোয়ার্টারে 21 কোটি, তার আগের কোয়ার্টারে 68 কোটি, তার আগে 48, তার আগে 13 কোটি টাকা। অর্থাৎ কোম্পানি প্রফিটেবল, যদিও এই কোয়ার্টারে পারফরমেন্স খুব একটা ভালো দেয়নি। আমরা যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে প্রমোটার এখানে 58.69% শেয়ার নিয়ে বসে আছে। এখানে এফআইএস এবং ডিআইএস
কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না, বাকি 41% পাবলিকের কাছে আছে। তাহলে এই 5টি কোম্পানি আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই কোম্পানিগুলি ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু তার সাথে সাথে এটাও বলে দিই, এই কোম্পানিগুলি জাস্ট আমি ইনফরমেশনের জন্য আপনাদের কাছে প্রোভাইড করছি, কোনো বাই বা সেলিং রিকমেন্ডেশন হিসাবে নেবে না। ভিডিওর ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য।